ওকে, আমাদের প্রথমেই যেটা বলছিলাম, আজকে সাডেন টেস্ট নেওয়ার কথা ছিল। তো আজকে মানে কিন্তু আজকে মানে কি ফেস্টিভ্যাল বা তোমাদের অনুষ্ঠান এটার নাম কি সেটা একটু বললে ভালো হতো, কারণ আমার হয়তো বা স্যার নলেজ। রথযাত্রা স্যার আজকে। আচ্ছা, যার কারণে ওই সেই কারণে আমাদের আজকের যেটা আমাদের সাডেন টেস্ট নেওয়ার কথা ছিল। তো যেহেতু আমি বলছি প্রত্যেক ক্লাসে একটা কাজ থাকবে, তো আজকের ক্লাসের কাজটা হয়তো আমরা অ্যাসাইনমেন্টে নিব, নেক্সট ক্লাসে আমাদের মানে সাডেন টেস্টটা নেওয়া হবে। কারণ যেহেতু আজকে একটা ই রয়েছে, সো অনেকে হয়তো বা জয়েন করতে পারবে না, বা জয়েন করলে ওইভাবে প্রিপেয়ার হতে পারবে না। যার কারণে আমি আজকেও অ্যাসাইনমেন্ট নিব, নেক্সট ক্লাসে আমি যেটাকে বলে সাডেন টেস্ট ওটা আমি নিব, অথবা নেক্সট ক্লাস বা তার পরের ক্লাস। নেক্সট ক্লাস বলতে আমাদের আজকে 12 তারিখ, নেক্সট ক্লাস 12 তারিখ হলে 19 তারিখ ওটা পাবো না। নেক্সট ক্লাস বলতে 26 তারিখে যে ক্লাসটা পড়বে সেটা অবশ্যই সাডেন টেস্ট হবে, এটা শিওর থেকো। কারণ 25 তারিখ পর্যন্ত বন্ধ, তোমরা হয়তো বা জানো যে 17 থেকে 25 তারিখ পর্যন্ত তোমাদের বন্ধ। 26 তারিখ থেকে তোমাদের আবার ক্লাস শুরু, তো 26 তারিখে আমাদের ক্লাস আছে, ওই দিন আমরা সাডেন টেস্ট নিব। ওকে, আমি ক্লাস শুরু করতেছি। ওকে, আমাদের আজকের ক্লাস যেটা লেসন 15 আর 16 উইক 8 এর ক্লাস, আমাদের দুটো ক্লাস আমরা দেখব। আমরা সেন্ট্রাল ডিফারেন্স সম্পর্কে জেনেছি। তো আজকেও একটা সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা শিখবো, সেটার নাম হচ্ছে স্ট্রিলিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। Stirling gave the most general formula for interpolating values near the center of the table by taking means of Gauss forward and backward interpolation formulae. তো আমরা গাউস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো দেখেছি, এবং দুটাই কিন্তু সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ছিল। তো এই সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাকে এই সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাকে আমরা অ্যাপ্লাই করব, যেখানে আমরা যে দুটো শিখে আসছি অলরেডি, গাউস ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, এই দুটোকে কম্বাইন করে একটা নতুন ইন্টারপোলেশন ফর্মুলা তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে স্ট্রিলিং ফর্মুলা। উনি একজন ম্যাথমেটিশিয়ান ছিল, স্ট্রিলিং, উনি এটা দিয়েছেন, নাম অনুসারেই সেটা হয়েছে, যেমন গাউসের ক্ষেত্রে ওরকম আসছে। Taking mean of expression given by the Gauss forward and backward interpolation respectively we get, মানে আমরা ওই দুটাকে অ্যাগ্রিগেট বা মানে যেটাকে মিন করে, ওই দুটার মানে মিন বলতে গড় করে যেটা হয় সেটার নিয়মেই নেওয়া হয়েছে এখানে। তো দেখো এখানে সূত্র, যেটা আমরা সূত্রটাই দেখি। এই যে এখানে দেওয়া আছে, এটা দেখলেই হয় আমাদের f of x is equal to y naught p del y naught plus del y minus 1 divided by 2, p square by 2 factorial del square y minus 1 p square minus 1 by 3 factorial del cube y minus 1 plus del cube y minus 2 divided by 2, তারপরে প্লাস দিয়ে p square minus 1 divided by 4 factorial del 4 y to the power minus y minus 2 plus dot dot। আমাদের এটা সূত্র, আমাদের মানে যেটা গাউসের সূত্র, সরি এটা আমাদের স্ট্রিলিং এর যে ফর্মুলাটা, সেটা হচ্ছে গাউস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, এই দুটো যদি মনে থাকে খেয়াল করে দেখবে, এই দুটো যোগ করলে এরকমই আসে, বা এটা মিন করা হয়েছে বা ডিভাইডেড বাই 2 দেওয়া হয়েছে। মিন মানে হচ্ছে যোগ করে 2 দ্বারা ভাগ দিতে হবে অবশ্যই, কারণ গড় করতেছি। তো সেই হিসাবে আমাদের ওইটা এইভাবে করা হয়েছে, প্রত্যেকটাতেই ওইভাবে করা আছে, যেখানে যেখানে ডেল আছে সেখানে সেখানে ডিভাইডেড বাই 2 আছে। যেমন ডেল স্কয়ার y মাইনাস 1, এখানে স্কয়ার আছে কারণ হচ্ছে আমাদের সরি মানে এখানে y মাইনাস 1 এর দুইবার পাওয়া গেছিল, হয়তোবা দেখবা যখন y মাইনাস 1 দুইবার থাকে, তো এটা যোগ করলে 2 ডেল স্কয়ার y মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তো ওই 2 কাটা গেছে। সিমিলারলি এখানে ওইটা হয়েছে, 2 দ্বারা ভাগ করা হয়েছিল, বাট এখানেও 2 আসছিল। বাট যেগুলো বেজোড় আছে, যেমন এটা এটা এই পজিশনগুলোতে আমাদের ডিভাইডেড বাই 2 রয়ে গেছে।
তো এটা আমাদের হচ্ছে স্ট্রিং ফর্মুলা, এবং এটার মেইন কথা হচ্ছে গাউস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা নিয়ে মেইনলি এই ফর্মুলাটা চলে আসছে। তো আমরা ম্যাথে যাইলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, কারণ এখানে যতটা আমাদের ম্যাথ মানে সূত্রের চাইতে ম্যাথটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাথটা যখন আমরা করব তখন দেখবা যে অতি সহজে আমরা এটা করে ফেলতে পারতেছি, কারণ সূত্র তো আমাদের কাছে আছেই। তো এই যে 8 নাম্বার ফর্মুলাটা আছে, এটা জেনারেলি মানে বলা হয় যে কি বলে স্ট্রিলিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। তো আমরা ম্যাথে দেখি এখানে কি আছে। এখানে একটা ফার্স্ট ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স, থার্ড, কারণ সেন্ট্রাল ডিফারেন্স যেহেতু অবশ্যই পি বা যেটাকে আমরা ইউ বলি সেটা আমাদের দরকার হবে, যেমন 0 -1 -2 1 2 এটা আমাদের দরকার হবে, কারণ সেন্ট্রাল ডিফারেন্স অলওয়েজ এইটা দরকার হয় এই কলমটা। তো এখানে এই পজিশন গুলো লেখাইছে, তো এই পজিশন গুলো তো অলরেডি আমি বলেছি তোমাদের, যেমন এইখানে যে পজিশনটা আছে, যেমন জিরোর পজিশনটা এখানে যেখানে থাকবে, যেমন এখানে জিরোর পজিশনটা আছে কত নম্বরে, 1 2 3, প্রথম থেকে 3 নম্বরে আছে। তো এই 3 নাম্বার পজিশনটা কিন্তু দেখো এই যে ডেল ওয়াই নট, তারপরে এখানে এরপর ডেল স্কয়ারের ক্ষেত্রে ওইরকম 3 নাম্বারটা হবে। তো দেখো এরপরে যে -1 এর পজিশন আছে 2 নম্বরে, এইখানে 2 নম্বরে চলে আসছে। এভাবে করে আমাদের পজিশনটা হয়েছে, জাস্ট আমরা ম্যাথে গেলে ক্লিয়ার হবে, এখানে গ্রাফের চেয়ে আমরা যেভাবে শিখছি সেভাবেই যাব। তো given set of points for the function f of x, evaluate f of 33 using Stirling central difference formula। তো আমাদের এখানে মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, f of x এর মান দেওয়া আছে, বের করতে হবে f of 33, দ্যাট মিন্স 25 30 থেকে 35 এর মাঝখানে 33 আছে। তো এটা সেন্ট্রালের মধ্যে বোঝা যাচ্ছে যে সেন্ট্রালের কাছাকাছি একটা ভ্যালু আছে, বলেই দেওয়া আছে সেন্ট্রালে করতে হবে। সো সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা হিসাবে আমাদের এখানে যেটা আছে, তো আমরা সেই হিসাবে এটা কি করি, ফাংশন হ্যাজ টু বি ইকুয়াল নিয়ার দ্য সেন্টার অফ দ্য টেবিল, thereby constructing reference table of the for the function f of x taking x not is equal to 35। এখানে x not is equal to আমি 35 নিব, কারণ এখানে দেখাই যাচ্ছে যে আমাদের 5টা আছে। তো আমি বলেছি যে জোর যদি থাকে 6টা 8টা 10টা সেক্ষেত্রে একটু ঝামেলা হয়, কিন্তু 5টা আছে 7টা আছে 9টা আছে এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না, কারণ বেজোড় থাকলে তো জানি যে আমরা একটা মাঝামাঝিটা নিতে পারবো, যেমন 5টা থাকলে মানে 3 নাম্বার যেটা থাকবে ওইটাই হবে, কারণ এ দেখা যাচ্ছে উপরে 2টা আছে নিচে 2টা আছে মাঝখানে একটা। তো এরকম যেহেতু আছে, সো আমাদের 35 যে 0 x নট হবে সেটা আমরা দেখেই বুঝতে পারতেছি। তো যাই হোক, তো আমি x এর মান লিখে নিলাম, p এর মান ওইভাবে করে সাজিয়ে নিলাম, f of x এর মান দেওয়া আছে লিখে নিলাম। তারপরে ফার্স্ট ডিফারেন্স নির্ণয় করার সূত্র যেটা আগের মতোই, যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু খেয়াল করে দেখো স্ট্রিলিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা কিন্তু মানে হচ্ছে ইকুয়াল ইন্টারভ্যালের জন্য, এটা কিন্তু আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য না। আমরা কিন্তু অলরেডি দুইটা আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য দেখেছি নিয়ম, তাই না? যেমন আমরা নিউটনস ডিফারেন্স ফর্মুলা দেখেছি, তারপর ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা দেখেছি, ও দুটো ছিল কিন্তু আমাদের কি বলে ওটা ছিল আমাদের আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য, বাট এরপরে এটাও কিন্তু ইকুয়াল ইন্টারভ্যালেরই স্ট্রিলিং ইন্টারপোলেশন ফর্মুলা, এটা হচ্ছে আমাদের যেটা বলা হয় ইকুয়াল ইন্টারভ্যালের জন্য। এটা আমার দরকার ছিল এর আগের লেসনে দিলে বেটার হতো, হয়তো বা সাজানোর সময় আমার ভুল হয়েছে কিছুটা বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো গাউস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের পরে এটা থাকলে বেটার হতো, কারণ তোমাদের বুঝতে সুবিধা হতো। যাই হোক, ব্যাপার না, কারণ তোমরা অলরেডি শিখেছো, গাউস ফরওয়ার্ড শিখেছো, অনেকগুলোই শিখেছো। সো ডিফারেন্স নির্ণয় করা তো এখন আর কোনো ব্যাপার না, কারণ ফার্স্ট ডিফারেন্স কিভাবে নির্ণয় করবে জানো, সেকেন্ড ডিফারেন্স কিভাবে, থার্ড ডিফারেন্স, ফোর্থ ডিফারেন্স একই নিয়ম। তো এবার আমাদের মান দরকার, তাই না? আমাদের সূত্রটা আমরা দেখি, আমাদের এই সূত্রটা এখানে আছে, যেমন ওয়াই নট এর মান দরকার, তারপর ডেল ওয়াই নট, ডেল ওয়াই মাইনাস ওয়ান, ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, অনেক মান দরকার। এখানে আমাদের খুব বেশি মান দরকার আছে, কারণ আগের গুলোতে একটা মান দরকার হইতো, একটারটা, এখানে দুইটারটা একসাথে এক করা হয়েছে, তো যার কারণে মানের পরিমাণ এখানে কিন্তু বেশি হবে। তো ডেল 4 ওয়াই মাইনাস 2 পর্যন্ত আমার মান দরকার। তো দেখি আমাদের মানগুলো আমরা নিচ্ছি। প্রথমে দেখো x নট 35 ঠিক আছে, y নট ইজ ইকুয়াল টু 0.33, এটা y নট এর মানটাও আমাদের ঠিক আছে, যেমন এই যে y নট এর মান হচ্ছে এটা 3 নম্বর পজিশনে যেটা আছে সেটা। এরপরে দরকার আমাদের হচ্ছে x এর মান 33 আমরা জানি,
কারণ যেহেতু 33টা বের করতে বলা হয়েছে। a is equal to 5, এটাও আমরা জানি। p এর মান এখন আমরা বের করতে পারবো। 33 minus 35 divided by 5 is equal to minus 0.4। তো এটা নরমাল জিনিস। এরপরে ডেল ওয়াই নট, ডেল ওয়াই নট এর মান এখানে থেকে দেখে দিই। ডেল ওয়াই নট হচ্ছে 3 নাম্বার পজিশনে পড়বে, কারণ এখানে 0 আছে 3 নাম্বার পজিশনে, 1 2 3, তো 0.04, এটা হচ্ছে ডেল ওয়াই নট এর মান। এরপরে মান দরকার আমার হচ্ছে ডেল ওয়াই মাইনাস 1 এর মান দরকার। খেয়াল করে দেখো, ডেল ওয়াই মাইনাস 1, মাইনাস 1 এর পজিশন আছে কত, 2 নম্বরে। তো এই যে ডেল এর ঘর এটা হচ্ছে আমাদের ডেল ওয়াই মাইনাস 1 এর মান 0.03। তো এরপরে দরকার হচ্ছে ডেল স্কয়ার ওয়াই মাইনাস 1, মানে সেকেন্ড ডিফারেন্সের দরকার ওয়াই মাইনাস 1, মানে সেকেন্ড পজিশনে যেটা থাকবে। যেহেতু মাইনাস 1 সেকেন্ড পজিশনে আছে, এখানে সেকেন্ড পজিশনে যেটা আছে 0.01, এটা হচ্ছে ডেল স্কয়ার ওয়াই মাইনাস 1 এর মান। এরপরে আমাদের মান দরকার হচ্ছে ডেল স্কয়ার ওয়াই মাইনাস 1 বের করলাম। এরপর হচ্ছে ডেল কিউব ওয়াই মাইনাস 1। তো এরপর ডেল কিউব ওয়াই মাইনাস 1, এই যে পরেরটা, তো 2 নম্বর পজিশনে আছে 0.01 হবে, এটাই 0.01 এখানে লেখা আছে। এরপরে ডেল কিউব ওয়াই মাইনাস 1, তার মানে পরেরটা চলে যাব, থার্ড ডিফারেন্সে 2 নাম্বার ভ্যালুটা নিব। থার্ড ডিফারেন্সে 2 নাম্বার ভ্যালুটা হচ্ছে এটা, এটাকে দেখাইলাম মনে হয় না, এটাই না, এটাও যে মানটা ছিল এটাও সেই একই মানে আছে, এখানেও দুটো একই মান আসছে, দেখো এটাও একই মান, এটাও একই মান। এরপর ডেল স্কয়ার ওয়াই মাইনাস 2 এর মান দরকার, সরি ডেল কিউব ওয়াই মাইনাস 1, মানে থার্ড ডিফারেন্সে ওয়াই মাইনাস 2 এর দরকার। ওয়াই মাইনাস 2, তাহলে 2 আছে কোথায়, ফার্স্ট পজিশনে আছে -2, তো প্রথম পজিশনে আছে 0.03, তাহলে এটা হচ্ছে থার্ড ডিফারেন্স অফ ওয়াই মাইনাস 2। তারপর ফোর্থ ডিফারেন্স অফ ওয়াই মাইনাস 2 দরকার, তার মানে প্রথম পজিশনে একটা দরকার মান ফোর্থ ডিফারেন্সের। ফোর্থ ডিফারেন্স আছে একটা, তাহলে -0.02। তো এই সব মানগুলো কিন্তু আমরা নিয়ে নিলাম এভাবে করে। তো এই নিয়মটা কিন্তু আমরা অলরেডি শিখে গেছি, যে কোনটার পজিশন কিভাবে আছে সেটা দেখে আমরা ওখান থেকে মানগুলো বের করে নেব। তো মান করে নিলাম, তো এরপরে কাজ তেমন কিছু কাজ নাই। এরপরে এই মান যে সবগুলো বের করেছি আর এই যে আমাদের সূত্র, এখানে মানটা বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। দেখো এই মানগুলো সব রয়েছে, এক্স এর জায়গায় 33 বসাইছি, তারপর ওয়াই নট মানে 0.33, এই যে ওয়াই নট এর মান, তারপর পি এর মান আমরা পেয়েছি -0.4, এই যে -0.4 এটা। তারপরে মান যেগুলো আছে সবগুলো বসাই দিচ্ছি, জাস্ট সূত্রটা মনে রাখা এবং কিভাবে এই ওয়াই মাইনাস ডেল ওয়াই, ফার্স্ট ডিফারেন্স ওয়াই মাইনাস 1, সেকেন্ড ডিফারেন্স ওয়াই মাইনাস 2, এই মানগুলো বের করা, এটাই হচ্ছে মেইন কাজ। তো যেহেতু গাউস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মিলেই আসছে, গাউস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডও কিন্তু এই একই প্রসেসই অবলম্বন করতাম আমরা। তো সেটা থেকে এখানে এটা যেহেতু আসছে, তো সেই হিসাবে সূত্রটা জানা থাকলে জাস্ট বসিয়ে দিলে মান চলে আসবে, যে এফ অফ 33 মান 0.318। এখানে দেখো 35 আছে 0.33, তো আমাদের পেয়েছি 33 মান পেয়েছি 0.318। দ্যাট মিন্স ঠিক আছে, এটা মাঝখানেই আছে, যেহেতু এটা ইনক্রিজিংলি আকারে আছে। যেগুলা সাধারণত তোমরা দেখবে যে ইনক্রিজিং আকারে আছে বা ডিক্রিজিং আকারে আছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তো সেক্ষেত্রে দেখবা যে মানটা যে বের হবে সেটা কিন্তু সেই লিমিটের মধ্যে থাকতে পারে। কিন্তু যদি এরকম ডিসক্রিট ভ্যালু থাকতো, যেমন এখানে 0.25 আসছে, এখানে 0.33 আসছে, এখানে আবার 0.30 আসছে, এখানে আবার 0.39 আসছে, এখানে আবার 0.10 আসছে, এরকম যদি থাকতো তাহলে কিন্তু সেটা থেকে আসলে মানে কি বলে যে মানটা হয়েছে কিনা সেটা চেক করা ওখানে যায় না। কিন্তু যদি এরকম যেমন এখানে আছে 0.25, 0.3, 0.33, 0.37, 0.43, তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে না, বা কোনো এখানে কন্টিনিউয়াসলি যাচ্ছে আর কি, এটা এমন একটা জিনিস। তো এই জন্য আমরা যে মানটা পাবো অবশ্যই এর মধ্যে মান হতে, যেমন 33 আর 35 এর মধ্যে এটা আছে 0.3 থেকে 0.33, তো অবশ্যই এখানে 0.3 থেকে 0.33 এর মধ্যে একটা ভ্যালু পাবো, এবং আমরা দেখলাম সেরকমই আমরা একটা ভ্যালু পেয়েছি, যেমন 0.318। সো আমরা মনে করবো যে এটা আমাদের মানটা ঠিক আছে। আর মেইন কথা হলো ক্যালকুলেশন খুবই মানে দেখে শুনে করতে হবে, কারণ ক্যালকুলেশনে যদি ভুল চলে যায় তাহলে কিন্তু পার্কিং মানে সেভাবে, আমি প্রথমেই বলেছি যে এখানে ক্যালকুলেশনটা মেইন ফ্যাক্টর, কারণ সূত্র একটা খুবই ছোট, মান দেওয়া বের করাও খুবই সহজ, মেইন কথা হলো সূত্র।
তো এখানে আরো একটা एग्जांपल আমরা দেখি, ইউজ স্ট্রিং ফর্মুলা টু ইভালুয়েট এফ অফ 1.22, যার জন্য এই যে টেবিলটাও দেওয়া আছে, যেমন 1.22, তো এখানে 1.1 আছে আর এখানে সরি, তাহলে 1.2 আর 1.3 এর মধ্যে একটা ভ্যালু, তাই না? কারণ 1.2 আর এখানে 1.3 আর এটা আছে 1.22, তার মানে 1.2 এর থেকে বড়, 1.3 এর থেকে ছোট। তো এখান থেকে আমি মানগুলো এখন তাহলে আমরা যেহেতু বলেই দেওয়া আছে স্ট্রিং ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সো টেবিল তো আগের মতোই, এবং এক্ষেত্রেও যেহেতু 5টা ভ্যালু আছে 0 -1 -2 1 2 আগের মতো। এরপরে টেবিল আমরা আগের মতো বের করে নিব, তারপর এফ অফ এক্স এর মান যেটা আমাদের সূত্র আছে স্ট্রিং ফর্মুলা সেটা লিখে নিব। লিখে নেওয়ার পরে এখান থেকে মানগুলো বের করে নিব। এই যে দেখো আগের মতো মান বের করা হয়েছে, যেমন x নট এর মান আছে 1.2, x এর মান হচ্ছে 1.22, y নট এর মান হচ্ছে 0.932, এই যে 0. x নট এর মান হচ্ছে, y নট এর মান হচ্ছে 0.932। আচ্ছা, তো এখান থেকে h এর মান দেওয়া আছে 0.1, কারণ হচ্ছে এখানে 1 তারপর 1.1 1.2 1.3 1.4, তাহলে 0.1 সেটা আমরা দেখতে পাচ্ছি। সো সেই হিসাবে আমরা এখান থেকে পি এর মানটা বের করে নেব। পি এর মানটা পেলে 0.2 পাওয়া গেছে। আচ্ছা, ডেল ওয়াই নট মানে হচ্ছে ফার্স্ট ডিফারেন্স অফ ওয়াই নট, যেহেতু জিরোর পজিশন আছে 3 নম্বরে, 1 2 3, এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স অফ ওয়াই নট। তারপর ফার্স্ট ডিফারেন্স অফ ওয়াই মাইনাস 1 এর মান দরকার, তারপরে সেটা মানে এখানে আসছে। এই যে যেগুলো মানগুলো আছে এখানে দাগান্বিত করা আছে, এই মানগুলো আমাদের দরকার হবে। তো সেই হিসাবে আমরা মানগুলো নিলাম, এই যে প্রত্যেকটা এখানে নেওয়া আছে। এরপরে জাস্ট বসাই দিলেই অ্যান্সার চলে আসছে। এখানে আরো एग्जांपल আছে, যেমন ইউজ দ্য স্ট্রিং ফর্মুলা টু ইভালুয়েট sin 57 ডিগ্রি। 57 ডিগ্রির মানটা বের করতে বলা হয়েছে, আর গিভেন ভ্যালু এখানে sin 45 এর মান আছে, 50 মান দেওয়া আছে, 55 60 এন্ড 65। তাহলে এটা টেবিলটা কিন্তু তোমাদের প্রথমে করে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম দেওয়া থাকে, টেবিল করে দেওয়া থাকে না, তো টেবিলটা তোমরা এক্সট্রাক্ট করে নিবে বা বানিয়ে নিবে। যেমন এখানে থিটা নিতে পারো আর এক্স নিতে পারো, এক্সও নেওয়া যায় বা থিটাও নেওয়া যায়, ওটা ব্যাপার না। এখানে এক্স আর এফ অফ এক্স এর মান, তো এখানে দেখো এক্স এর মান আছে 45 50 55 60 60 65, এগুলো মান আমাদের আছে। তো সেই অনুসারে আমরা নিলাম এবং সেই অনুযায়ী আমরা এফ অফ এক্স এর মানটাও বসাই দিলাম এবং পি এর মানটাও আমরা এক্সট্রাক্ট করে নিলাম, 0 -1 -2 1 2। তো ডেল এর মান, ডেল স্কয়ার, ডেল কিউব, ডেল 4, এই প্রত্যেকটা মানই তোমরা ক্যালকুলেটর বা ক্যালকুলেশন করে বের করে নেবে। এরপরের সূত্র অনুসারে মান বের করা, এই যে মান বসায় দেওয়া, তারপর বসিয়ে দিলে आंसर চলে আসবে। এটা খুবই ইজি জিনিস, যেহেতু তোমরা অলরেডি শিখে আসছো গাউস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, তো ওইটারই জাস্ট একটা মানে কম্বাইন কপি। তো স্ট্রিং ফর্মুলা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর তোমাদের আমি আইডি যখন দিতে বলবো তখন দিবা, তার আগে আইডি কেন তোমরা দাও? এটা তোমাদের তো বলা হয় না যে এখন আইডি দাও, যখন আমি বলবো তারপরে আইডি দিবা। তার আগে যারা আইডি দিচ্ছ তারা এটা কিন্তু নিয়ম নাই বা এটা দেওয়া যাবে না, ঠিক আছে? এই যে যারা 3 জন দিয়েছো, এর আমার ক্লাস যখন শেষ হবে আমি যখন বলবো তখন মানে আইডি দিবা। তার আগে যারা আইডি দিবা আমি ওটা কাউন্ট করব না, কারণ আমার নির্দিষ্ট এখানে টাইম দেওয়া আছে, টাইমের পরে আমি কাউন্ট করব, ঠিক আছে? ক্লাস শেষে আমি যখন বলবো আমার ক্লাস শেষ হয়েছে তখন তোমরা আইডি দিবা। এর আগে আইডি দেওয়া মানে এটা ঠিক না, বা এটা আমি বলি নাই কিন্তু। ওকে, এরপর থেকে আমি এটাই বন্ধ করে দিলাম। আচ্ছা, তাহলে ফার্স্ট লেসন সম্পর্কে আমরা বললাম। ফার্স্ট লেসনে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে স্ট্রিং ফর্মুলা, যেটা হচ্ছে গাউস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কে কম্বাইন করে একটা ফর্মুলা। সো আমরা সেকেন্ড লেসনে যাব, যদি তোমাদের সমস্যা না থাকে, আর যদি সমস্যা থাকে বলতে পারো।
আশা করি এটা সমস্যা হওয়ার কথা না, খুবই সিম্পল ব্যাপার, বাট সূত্রটা মেইন এবং ক্যালকুলেশনটা কিন্তু আরো মেইন, কারণ ক্যালকুলেশন কিন্তু দেখো এখানে অনেক বড়, কত বড় আছে, মানে দশমিকের পরে প্রায় 8 ঘর আছে। তো এটা যতটা ইজি দেখতে দেখায় ততটা ইজি কিন্তু করতে দেখাবে না, কারণ এই একই ম্যাথ যদি আমি বোর্ডে করতে যেতাম তাহলে আমার অনেক সময় লাগতো এবং অনেক ক্যালকুলেশনের ব্যাপার লাগতো। তো যেহেতু তোমরা নিজেরা করবে, তোমাদের হাতে অঢেল সময় আছে, প্লাস তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, সো তোমরা সেটা সেভাবে করে মেনটেন করবে। যাই হোক, আমি নেক্সট লেসনে যাচ্ছি। ওকে, আমাদের নেক্সট লেসন যেটা আছে বেজেল ইন্টারপোলেশন ফর্মুলা। বেজেলস এর যে ইন্টারপোলেশন ফর্মুলাটা আছে এটা অনেকটা মানে ওই একই নিয়মের মতো আছে, বা এটার ফর্মুলাটা আমি এখানে লিখি নাই অতটা, ফর্মুলাটা আমি একটু নিচ থেকে দেখি। ফর্মুলাটা আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের বেজেল ইন্টারপোলেশন ফর্মুলার মেইন কথা। আমি বেজেল ইন্টারপোলেশন ফর্মুলাটা হচ্ছে y নট p del y নট p into p minus 1 divided by 2 factorial del square y minus 1 plus del square y naught divided by 2 plus p minus half into p minus 1 3 factorial del cube y minus 1, তারপরে p plus 1 into p এরপর p minus 1 p minus 2 divided by 4 factorial del 4 y minus 2 plus del 4 y minus 1 divided by 2 plus dot dot dot। এখানে এই সূত্র কিন্তু মনে রাখতে হবে, এই সূত্রর মানে কিন্তু ঝামেলা আছে। বেজেলস ইন্টারপোলেশন ফর্মুলাটা একটু ঝামেলার, বা এখানে পি মাইনাস হাফ এই জিনিসটা কিন্তু ঝামেলা করে, কারণ সাধারণত আমরা পি মাইনাস হাফ তো দেখি না, যেমন এখানে পি প্লাস 1 দিয়েছি, কিন্তু পি মাইনাস হাফটা কিন্তু সাধারণত ব্যবহার করা হয় না। তো ওই জিনিসটা একটু ঝামেলা আছে এখানে। ওকে, আমি আরেকটা সূত্র, হ্যাঁ তো আমি যে কথাটা বললাম তোমাদের, একটা জিনিস এখানে বেজেল ইন্টারপোলেশন ফর্মুলায় কিন্তু এই যে যেটা দেওয়া আছে এখানে আমি উল্লেখ করতেছি, এই ফর্মুলাটা সবাই একটু মানে ই করে নিও। বেজেল ইন্টারপোলেশন ফর্মুলাটা কিন্তু এইখানে একটু ঝামেলা হয়, যেটা পি মাইনাস হাফ আছে এটা কিন্তু মানে সাধারণত আমাদের মাথায় আসবে না, কিন্তু বেজেল ইন্টারপোলেশনে পি মাইনাস হাফই আছে। তো হয়তোবা এর পরে যেটা থাকতো সেখানে হয়তোবা আবার একটা হাফের থাকতো, যে থাকতো, যেহেতু আমাদের আমরা অত বড়টা যাচ্ছি না, আমাদের সাধারণত ফোর্থ ডিফারেন্সের পরে আর আমরা করি না এখানে। তো যাই হোক, আমাদের এটা ইন্টারপোলেশন ফর্মুলা, অথবা এখানেও ওইটা দেওয়া আছে, যেমন এই যে এখান থেকেও তোমরা দেখতে পারো। আমি এটা দেখাই নেই কারণ আমরা ইউ দিয়ে তো করি নাই, আমরা তো এক্স দিয়ে করছি আর পি দিয়ে করছি, ইউ দিয়েও করি নাই এখানে। তো সেই হিসাবে এটা এখানে যেভাবে লিখছে এটা লিখলেও হবে, বাট আমরা যেটা ম্যাথে করবো সেটাই আমরা দেখি, যেটা আমরা বুঝি। Okay, apply Basel's formula to find above 27.5 from the table. 27.5 এটাও একটা সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। তো এখানে 27.5 দ্যাট মিন্স এইখানে ভ্যালুটা আছে 27 আর 28 এর মধ্যে আছে, এবং এখানে দেখো কি আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, আগেরগুলো আরেকটা ইনক্রিজ ছিল, এটা একটা ডিক্রিজিং দেওয়া আছে ভ্যালু। তো এটা যে কোনো কিছুই থাকতে পারে, ইনক্রিজিং ও হতে পারে, ডিক্রিজিং ও হতে পারে, বাট আমরা যেটা নিয়ে আমাদের বলেই দেওয়া আছে যে বেজেলস ইন্টারপোলেশন ফর্মুলা নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমাদের যেটা আছে, প্রথম কাজ হচ্ছে যে আমাদের মানগুলো বের করা, এক্স এর মান বের করা। এখানে এক্স হচ্ছে যে 27.5, এক্স নট এর মান হচ্ছে 25, ওয়াই নট এর মান হচ্ছে 4, এই মানগুলো, যেমন এক্স নট ইজ ইকুয়াল টু আচ্ছা সরি টু এক্স নট এর মান তো আর 25 হবে না, ভুল বলেছি, কারণ আমাদের তো সেন্ট্রাল ডিফারেন্স করতেছি, ভুল হয়ে গেছে। সেন্ট্রাল ডিফারেন্স অবশ্যই 27, এক্স নট আমাদের টেবিল থেকে আমরা বুঝবো যে এক্স নট এর মান আমরা কোনটা ধরবো, টেবিলটা দেখি এই যে। তো এইটা দেখো এখানে কিন্তু একটু ঝামেলা আছে, যেমন এটা মনে হয়তো বা জোর 6টা আছে। তো 6টা হইলে আমি যেটা বলেছি যে মানে তোমরা চাইলে উপরেও -1 -2 -3 নিতে পারো, অথবা নিচে 1 2 3 নিতে পারো। 6টা থাকলে দুইটা পজিশনে আমাদের মিডল পয়েন্ট হয়, যেমন 3 নাম্বারটাও নিতে পারি, 4 নাম্বারটাও নিতে পারি, তো যে কোনো একটা নিলেই হবে। কেউ যদি এরকম করে এটাকে 0 ধরে, উপরে -1 -2 -3 ধরে, আর এটা জায়গায় নিচে যদি 1 2 ধরে তাহলেও হবে। এটা জাস্ট যার যার ব্যক্তিগত ব্যাপার, বা তোমরা চাইলে ওইভাবেও করেও ট্রাই করতে পারো। যে আমাদের জোর যদি থাকে, মানে আমাদের এক্স এর মান যদি জোর সংখ্যক থাকে,
তোমরা তোমরা যেটা আছে যেমন অর্ধেক থাকে, 6 এর অর্ধেক হচ্ছে 3, সো তোমরা 3 নাম্বার পজিশনও নিতে পারো এবং তারপরে পজিশনটা 4 নাম্বার যেটা আছে সেটাও নিতে পারো। ওকে, আমি তাহলে 3 নাম্বার পজিশনে 0 নিয়ে এটা করলাম, তার -1 -2 আর এখানে 1 2 3। এবার y এর মান দেওয়া আছে, এটা f অফ x বা y যেটাই মনে করি হবে। এরপরে ডেল y এর মান, এগুলো জানো, ডেল স্কয়ার y এর মান, ডেল কিউব y এর মান, ডেল 4 y এর মান আগের মতোই, এখানে নতুন কিছু নাই, সব একই জিনিস, ফরওয়ার্ড ডিফারেন্স সবই। তো এখানে বিয়োগ করে যেগুলো আসবে সেগুলো লেখা হয়েছে, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। এখানে কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার আছে অনেকেই কিন্তু এই ক্যালকুলেশনও ভুল করতে পারে। তো সো সেইটা খেয়াল রাখতে হবে যেন আমাদের ক্যালকুলেশন কখনো ভুল না হয়। যদি মনে করো কারো এইখানে একটা মান ভুল হয়ে গেছে, সামান্য মনে করো যে 0.133 না এসে লিখে দিয়েছে 0. শুধু 33 লিখছে, 133 লেখে নাই, 0.33 লিখছে, তাহলে পুরো এরপরে যত ক্যালকুলেশন আছে সব ভুল, এরপরে যত মান বসাবা সব ভুল। তো সো প্রত্যেকটা ক্যালকুলেশন খুবই মানে কি বলে বারবার প্র্যাকটিস করতে হবে, চেক এন্ড ডাবল চেকের ব্যাপার যেটা আছে করতে হবে, না হলে হবে না। কারণ ম্যাথ একটা ভুল হইলেই সব শেষ। যেমন ওয়াই এর মান পর্যন্ত দেওয়াই আছে, ডেল এর মান, ডেল ওয়াই এর মানেই যদি ভুল হয়ে আসে তাহলে সব ভুল। এবার ডেল স্কয়ার হলেও ভুল, ডেল কিউব হলেও ভুল, ডেল 4 হলেও ভুল, কারণ এই মানগুলো তো বসাবো, মান বসাইলে অনেক পরিবর্তন হয়ে যায় এখানে। তো যাই হোক, আমরা x = 27.5 এটা আমরা জানি, কারণ এটা মান বের করতে হবে। p এর মানও জানি যে p এর মানটা এখানে বের করে নিছে, তো ওই কাজটা তো আমরা জানি, x - x নট ডিভাইডেড বাই h। h এর মান এখানে দেওয়া আছে 25 26 27 28 29 30, তার মানে 1। তো ওটা করলে যেটা আসবে 27.5 মাইনাস x not 27.5 মাইনাস 27 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 0.5 পাওয়া যাবে। যাই হোক, এটা করে দেয় না, তোমরা করে নিও। তো ইন্টারপোলেশন ফর্মুলাটা আমরা লিখবো, এরপরে আমাদের মানগুলো দরকার, সেই মানগুলো এখানে লিখে দিয়েছি। আমরা তো জানি যে কিভাবে ডেল ওয়াই নট এর মান বের করব, ডেল স্কয়ার ওয়াই মাইনাস 1 ডেল স্কয়ার ওয়াই নট এর মান বের করব। এগুলো তো আর আমার দেখেন আশা করি এখন আর মনে নাই, মানে দরকার নাই, কারণ অলরেডি তোমরা এটা শিখে গেছো। তো সেই একই নিয়ম, সূত্র মনে থাকতে বসায় দিলেই অ্যান্সার চলে আসবে। জাস্ট সূত্র বসানো হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে, অ্যান্সার চলে আসছে। সিমিলারলি এখানে প্রেসিডেন্ট ডেভেলপার ফর্মুলা অবটেইন y25 এর জন্য বের করতে বলা হয়েছে। 20 মান দেওয়া আছে, 24 এর দেওয়া আছে, 28 দেওয়া আছে, 32 মানে 4 ডিফারেন্স আছে, এই এর মান হচ্ছে 4। তো এখানে টেবিলটা ক্রিয়েট করতে হবে। এই যে সিমিলারলি এখানে 4টা আছে, তো 4টার কারণে আমরা এখন চাইলে এখানেও 0 দিতে পারতাম, অথবা এখানেও, মানে 4টা হয় 2 নাম্বারটা 0 হবে, নয় 3 নাম্বারটা 0 হবে, এনিহাউ যেটা নিলেই পারো, আমরা এটা নিলেই হবে। তো 0 - y - 1 সরি -1 1 2। তো এখানে x এর মান 25 আর x নট এর মান হচ্ছে 24, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছি 24 এর জন্য আমরা y এখানে নিয়েছি 20। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস কম দিয়েছে না, এখানে x আছে, একটা ঘর আছে কিন্তু, হ্যাঁ, তো এটা কিন্তু অ্যাড করে নিও। আবার তোমরা আবার এটা উঠাই দিও না, এখানে টেবিলটা ওরা উঠাই দিছে, x এর মানটা লেখেই নাই কিন্তু, হ্যাঁ, কিন্তু প্রথমটাই কিন্তু x এর মান থাকবে, যেমন আগেরটা আমরা করছি, এই যে প্রথমে x ছিল, তারপর p ছিল, তারপর y বা x f অফ x যেটাই লেখো সেটা। তো সেভাবে এখানে ডেল y, ডেল স্কয়ার, ডেল কিউব y তিনটাই শেষ হয়ে গেছে। তো তারপরে p এর মান বের করছে 0.1/4, অথবা এখানে যেটা 0.25 আসছে সেটা লিখে নিবে। তারপর সূত্র এখানে ডেল কিউব y - 1 করলেই হচ্ছে, কারণ এখানে থার্ড ডিফারেন্স শেষ হয়ে গেছে, তো এখানে একটা ঘর কম করলে হচ্ছে আমাদের। যেমন ওটা আগেরটা কিন্তু 4টা করা দরকার ছিল, যেমন আগেরটা এটার পরেও আর একটা ধাপ যাইতে হয়েছিল, কিন্তু এটা এত লাগতেছে না। তো সেই হিসেবে এটা জাস্ট সিম্পলি মানগুলো বসাই দিয়ে অ্যান্সার চলে আসছে। এখানে আরো एग्जांपल আছে, যেমন ফাইন্ড দ্য সলিউশন ইউজিং ফর্মুলা, x এর মান দেওয়া আছে, f অফ x এর মান দেওয়া আছে, x = 25 এর জন্য বের করতে বলা হয়েছে। একই জিনিস আগের মতোই, এটা আর আমি করলাম না, এটা তো ওই আগেরটার মতোই দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেশন করে যে মানটা চলে আসবে সেটা। y25 এর মান বের হয়েছে এটা। তো
এগুলা খুবই ইজি জিনিস। সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলার দুটো দেখলাম, বেজেল আর হচ্ছে স্ট্রিলিং। স্ট্রিলিং তো গাউস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কম্বাইন করে, আর বেজেল ইন্টারপোলেশন ফর্মুলাও মানে হয়তোবা ওইটা ওরকম কিছু থেকে একটা উৎপত্তি হয়েছে, বাট সূত্রটা মনে রাখা মেইনলি ইম্পর্টেন্ট, আর ক্যালকুলেশন করাটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে এই দুটো লেসন সম্পর্কে করতে পারো। কারো কোনো কোশ্চেন নাই নাকি? যদি কোশ্চেন না থাকে তাহলে এখন আইডি দাও। আর তোমাদের আমি যেটা বলেছিলাম যে আমি সাডেন টেস্ট আজকে নিব, তো সেটার ব্যাপারে প্রথমে ই করা হয়েছে যে আজকে তোমাদের একটা আছে, ধর্মীয় ব্যাপার আছে, যার কারণে আজকের ক্লাস টেস্টটা নিচ্ছি না, কিন্তু তোমাদের এখন কিন্তু এটা থেকে অ্যাসাইনমেন্ট যাবে, কারণ প্রত্যেকটা ক্লাসের উপরে যেমন 10 মার্কস থাকবে আমি বলেছি, তো সেই হিসাবে অ্যাসাইনমেন্ট আজকেও একটা দেওয়া হবে। আর নেক্সট ক্লাসে তো ইসের পরে, কোরবানির পরে যেদিন খুলবে 26 তারিখ, যে 25 তারিখ আমাদের খোলা, মানে 25 তারিখ পর্যন্ত বন্ধ, 26 তারিখ আমার সাডেন টেস্ট। সো সেক্ষেত্রে কিন্তু কোনো মানে এক্সকিউজের ব্যাপার না, কোনো কিছুই আমি সেদিন শুনবো না। সেদিন আমার মিডটা আমি সাডেন টেস্ট দিব, যদি সেটা যে ক্লাসে যেটা পড়াবো সেটা অনুসারেই নিব। সো আশা করি তখন সমস্যা হওয়ার কথা না, সেটা খেয়াল। আমার একটা হ্যাঁ হ্যাঁ বলো। আপনি লাস্ট অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলি দিয়েছেন ওইখানে দুইটা কোয়েশ্চেন আছে ওইরকম যে কোন ফর্মুলা ইউজ করতে হবে ওইটা দেয়া নাই, আমি কি স্যার ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করতে পারবো? হ্যাঁ, যদি তুমি সেটা খুলে অ্যান্সার আসে তাহলে অবশ্যই করতে পারবো, সমস্যা নেই। যদি না বলা দেওয়া থাকে তাহলে তোমার চয়েস করতে হবে কোনটা আমার বেটার হয়, সেটা একটা ব্যাপার। আমরা যখন এই লেসন গুলো সবগুলো করতেছি, এমন একটা পর্যায়ে থাকবে যখন আমি বলেই দিব না যে এটা তুমি ফরওয়ার্ড করবা না ব্যাকওয়ার্ড করবা, এটা সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা যাবে না এটা মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের যে ব্যাপার ছিল নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেটা যাবে, এরকম হতে পারে। তোমার বুঝতে হবে যে কোনটা করলে আমার সহজ হয়, এটা একটা ব্যাপার। তো সেটা তোমার কিন্তু বোঝার একটা ব্যাপার আছে। যেগুলোতে দেখবা যে দেওয়া নাই যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করো, তখন তোমার নিজের মাথাকে ইউজ করতে হবে যে আমি কোনটা করলে বেটার হয়, যেটা করলে বেটার হবে সেটা করবা, সমস্যা নেই। ধন্যবাদ স্যার। ওকে, তাহলে তোমাদের 26 তারিখ তাহলে সাডেন টেস্ট হচ্ছে, এটাই হচ্ছে ফাইনাল কথা। আর আজকের ক্লাসের উপরও অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সো আর ঈদের আগে মানে কোরবানির আগে মনে হয় আর এটাই লাস্ট ক্লাস, এরপরে কোরবানির পরের ক্লাস। সো 26 তারিখে মানে মানে প্রিপারেশন তোমরা চাইলে বাসায় দেখে আসতে পারো, আর পরের আগের লেসন বা সামনের যে লেসন গুলো আছে সেটা নিজে যদি দেখে রাখতে পারো তাহলে তোমাদের সুবিধা। আর এখানে তো নতুন তেমন কোনো সূত্র বা নাই, তোমরা নিজেরা দেখলেও সবগুলো বুঝবে। বাট মেইন উদ্দেশ্য হচ্ছে একটু তোমাদের ক্যালকুলেশনটা এখানে শেখানো। নিউমেরিক্যাল অ্যানালাইসিস 2 তে যে তোমাদের আরো বেশি জটিল ক্যালকুলেশন করতে হবে, তো সেটার জন্য প্রিপারেশন করার জন্য আমি জাস্ট প্রিপেয়ার করার জন্য তোমাদের এগুলো লেসন গুলো দেওয়া। এবং প্রত্যেকটা কিন্তু ম্যাথের খুব কোর ব্যাপার, মানে ম্যাথমেটিক্স এর কোর ব্যাপার কিন্তু এগুলো। ওকে, সবাই আইডি দাও, আইডি দেওয়া হলে লিভ নিতে পারো। আজকে ক্লাস এ পর্যন্তই, আর অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে।